পুরো শেষ করে দিয়েছে পোকায়। ও পোকা কি এরকম করে যাচ্ছিল? কিরকম করে কামড়েছে? একবার দেখা কিরকম করেছে। Mommy loves you, Yeah. but sometimes boka. No. No boka? No. Mommy boka. হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ছেলের দিদি গেছে হচ্ছে কলেজে, বাবা ওপরে অফিস করছে, আর মা অসুস্থ। গলা শুনে হয়তো বুঝতেই পারছো, ওই সর্দি ঠান্ডা লেগে গেছে। এ তো এক সপ্তাহ ধরে ভুগছে। গতকালকে আমারও শরীরটা ভালোই খারাপ ছিল, ওই শুয়ে বসেও থাকতে ইচ্ছে করে না। আর ওর গলায় দেখালাম আর্লিয়ার, এই মশাই কামড়েছে। একটুখানি এখন বেটার ওষুধ লাগিয়ে দিয়েছি। এই যে হ্যাঁ, কতগুলো একটা জায়গাতেই মানে পোকা কেন ভাবে এসে কামড়েছে। বলতে বলতে প্রীতিও চলে এসেছে বাড়িতে। ওর অ্যাকচুয়ালি বললো ফার্স্ট ক্লাস করেই চলে আসলি। ফার্স্ট ক্লাসে আমার অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স নেয়, সো আজকে আমার অ্যাকচুয়ালি দুটো ক্লাস আছে। সো ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স যেহেতু নেয়, তার জন্য আমি গেছি, অ্যাটেন্ডেন্স দিয়েছি। সেকেন্ড ক্লাস ইউ ডোন্ট হ্যাভ টু গো বিকজ অনলাইনে লেকচার পোস্টেড হয়ে গেছে। সো আমি অনলাইনে চলেই আসছি, একটুখানি ফাঁকি আর কি। বাট আমি মার জন্য মার ফেভারিট গামি নিয়ে এসেছি। দেখো এটা ম্যাঙ্গো, এত ভালো খেতে। এটা জীবনে স্টকে নেই, এটা ফাইনালি স্টকে পেয়েছি। সো আমি মার জন্য একটা নিয়ে এসেছি আর আমার জন্য একটা নিয়ে এসেছি। আর একটা কি, ওটাকে আবার হচ্ছে পাইনঅ্যাপেল। মানে গতকালকে তো সারাদিন ওই শুয়ে বসেই কাটানো, আর নভর খাবার সবই রয়েছে। আমার আজকে মনে হচ্ছে একটুখানি এই ঘুগনিটা একটু পেঁয়াজ দিয়েই খাই। আর কালকে আমি লিটারালি মানে শুধু ফেনা ভাত, ভাগ্যিস আলু একটু ছিল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে শুধু ঘি দিয়ে ফেনা ভাত খেয়েছি। ঘুগনিটার মধ্যে 2 পিস চিকেনও অ্যাড করে নিয়েছি, এটাই পেঁয়াজ দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে। আমি চলে এসেছি এটা ট্রাই করতে, অনেক দিন আগে খেয়েছিলাম, পাওয়া যায় না তো, ওই জন্য প্রীতি এতদিন পর আনলো। এটা একটা ট্রিক আছে, দেখো দেখতেও ম্যাঙ্গোর মতন। ট্রিকটা হচ্ছে এটা পিল করতে হবে, পিল করে ভেতর থেকে আসল জিনিসটা বেরোবে। সবটাই খাওয়া যায়, কিন্তু এটাই হচ্ছে ট্রিকটা। এই যে ভিতরের যে জিনিসটা অসাধারণ খেতে। ছেলেকে ঘুম পাড়িয়ে প্রীতি যেহেতু রয়েছে বাড়িতে, আমি আর নভ একটুখানি বেরোচ্ছি। চলে এসেছে নভ অফিস টফিস করে। শরীর খারাপ হলেও শুয়ে বসে থাকতে ইচ্ছে করে না। নভ বলছে চল একটু ঘুরে আসি, ভালো লাগবে। এখন গাড়ি বের করছে। শরীর খারাপে মনে হচ্ছে একটুখানি ঝাল ঝাল কষা মাটনের ঝোল। আবার খাবে খাসি, দেখেছো? তাই বলছি কি আর বানাবে মেশো নাকি মাসি? মেশো বানাবে খাসি ফর মাসি। হ্যালো ইন্ডিয়াতে আসলাম, একটু এখান থেকে চাও খাবো, তারপরে মাটন নিয়ে বাড়ি। এখান থেকে একটু চিকেনও নিয়ে নেওয়া হচ্ছে, এটা ছেলের খুব প্রিয় এই চিকেনটা। হ্যালো ইন্ডিয়াতে এরকম ভাবে মাটন কাটাও থাকে, তো এখান থেকেই একটা আর কি পিক করে নেওয়া হবে। আমাদের আদা রসুনের পেস্টটাও লাগতো, সেটাও একটা নিয়ে নেওয়া হলো। আর একটা হ্যাঁ একটাই ঠিক আছে। আজকে একটু মান্যবাড়েও ঢুকেছিলাম নভর পাঞ্জাবি দেখতে, টুকটাক নেওয়া হয়ে গেল। নভ একটুখানি চিকেনও ওর জন্য নিয়েছে। আর এখন বানাবি, লেট হয়ে যাবে না? হ্যাঁ খেয়ে নেবো। আর আমি আমার জন্য একটুখানি চা নিয়ে নিয়েছি। মান্যবাড়ে ঢুকেছি, ভেতর আর ভিডিও করিনি বিকজ কিছুই কেনা হয়নি। ভাববে দেখো চলে এসেছে ভিডিও করতে, কিছুই কিনবে না। নবকে যাই দেখাচ্ছে বলছে টু এক্সপেন্সিভ। নব কিনবে, সবার জন্যই কিনবে, তখন দেখবে না পয়সা। কিন্তু নিজের জন্য আমি বলছি পুজোতে তোকে আমি একটা পাঞ্জাবি দিতে চাই, এটা আমার মন থেকে আসা। বলছি কি আমার অনেক আছে, আমার লাগবে না। এখানে প্রচুর, লোকটাকে বলেছে ওখানে, বলছে কি তোমাদের এখানে মান্যবাড়ে ইন্ডিয়ার থেকে তো প্রচুর দাম বেশি, ডবলেরও বেশি দাম। বলছে স্যার এটা তো আমরা প্রাইস ওরা সেট করে, আমাদের শুধু ফ্র্যাঞ্চাইজ। বলছে প্রাইস ওরা সেট করে আমাদেরকে পাঠায়। চ্যাংড়া মারা জায়গা পাও না, ওই যে আমাকে ডিসকাউন্ট দিতে, এমনিও মাছি মারছে ফাঁকা দোকান, ওই যে আমাকে ডিসকাউন্ট দিত 20% অ্যাট লিস্ট। কিন্তু সুন্দর লাগে মান্যবাড়ের কালেকশন, মান্যবাড়ের মতন কম্পেয়ার
কোনো অন্য জায়গায় করা যায় না, বিকজ ওদের কোয়ালিটি আরে খুবই ভালো। ভালো। কিন্তু নভ কম্পেয়ার করছে ইন্ডিয়ার মানি থেকে, কারণ লাস্টের গত বছরই আমরা যে আসলাম, নভ অনেকগুলো পাঞ্জাবি কিনে নিয়ে এসেছিল, বাট পুজোতে আমি ওকে একটা পাঞ্জাবি দিতে যাই, ছেলেরটা তো আর ভাবলাম যে কি জানি যাওয়া হবে কিনা, আমি অনলাইনে 2টো পাঞ্জাবি ওর অর্ডার করে দিয়েছি, এসে যাবে 1-2 দিনের মধ্যে, তোমাদের সাথেও শেয়ার করে দেবো। বাট এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে মাটন বানাবো। খুব মজায় আছে আজকে মাসি। কোথায় গেলে তুমি? ও লেবুলতা চলে আসো, কোথায় তো দেখতেই পাচ্ছি না আমি। কি খাচ্ছ? গোল্ডফিশ। সোনাটা ক্লোজ আই করে কোথায় যাচ্ছ? Papa. বাবাকে খুঁজতে যাচ্ছ ক্লোজ আই করে? ওলে বাবলি। মাকে বলেছিলাম তোমার জন্য একটা জিনিস নিয়ে আসবো, তোমার আর দিদির জন্য, আনতে দিল না, দেখেছো কিরকম বদমাইশ মা। বাইরে বেরোলেই তখন ছেলের প্রতি ভালোবাসা উতলে আসে, বলছে কি কি বলে, আমার সোনাটাকে ছাড়া আমার ভালো লাগে না। নেবো ফ্রাইজ, ভালো জিনিস নিয়ে আসছিলাম, মা আনতে দিল না, বাইরের খাবার। ইতিও চলে এসেছে, শরীর খারাপ, এখন আমরা চিকেন খাবো, চিকেন। ছেলে তো এখানেই হয়েছে, টেক্সাসেই হয়েছে, তো ওর হসপিটালটা যতবারই আমরা পাশ কাটিয়ে যাই, তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগ যদি দেখে থাকো, এবং সেই সময় আমরা ব্লগ করতাম না, কিন্তু কিছু কিছু ক্লিপ আমি তুলে নিয়ে ধরে একটা ওর ডেলিভারির একটা ব্লগ আমি করেছিলাম, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কি মিষ্টি ছিল রে। বাট আজকে আমরা আলোচনা করব যে আমাদের ইন্স্যুরেন্স তো তখনও ছিল, কিন্তু ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও আমাদের আউট অফ পকেট একটা বেবি ডেলিভারি করতে গেলে আর কি কত টাকা খরচা পড়ে, বা আমাদের কত টাকা খরচা পড়ে, আর কিরকম কি বেনিফিটস থাকে, কিরকম কোন কোন জিনিস কভার্ড, কোন কোন জিনিস কভার্ড না, যতটুকু আমাদের নলেজে ততটুকু শেয়ার করব। 1:30 বাজে, তাই নভ আবার ডিনার করে নিচ্ছে, ডিনার অলরেডি নিয়ে নিচ্ছে, যেটা আনা হলো এটা হচ্ছে হ্যালোপিনো চিকেন। আমার এক্সট্রিম খিদে পেয়েছে, বলছে এক্সট্রিম খিদে পেয়েছে, মাঞ্চুরিয়ান। প্রীতিও দেখি এখন ডিনার করে নিচ্ছে চিকেন দিয়ে। দেখো আমার মাটনের কি হবে তাহলে প্রীতি? তুমি মাটন রাত্রি 9টার সময় নিয়ে আসবা, তারপরে বলবা বানাবো আমি, রাত্রি 12টা বেজে যাবে বানাতে তো যাবো মাটন, তখন মনে হবে বাবা একটু ঘুমাতে যায়। আমি এখন ছেলের খাবার বানাচ্ছি, নভ ডিনার করে নিচ্ছে, প্রীতিও তাড়াতাড়ি খেয়ে নিল, ওর কালকে সকাল সকাল আবার কাজ আছে। এখন আমি কি করবো, আমি ভাবছি আমি ওই চিকেন দিয়েই ডিনার করে নি। নো মাটন ফর ইউ। ভাবো ঝাল মাটন খাবো, ঠিক আছে। তুমি তুমি কি রাত্রির 10টার সময় 11টা 12 1টার সময় মাটন খেয়ে তারপরে রাত্রে ভাও করতা, সকালে উঠে তোমার অ্যাসিডিটি হতো, তারপরে শরীর খারাপ, এই খারাপ ওই খারাপ, ও তো খেতে দিতই না, বলে যাচ্ছে কালকে লাঞ্চে একটু ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে খাবো, ম্যারিনেট হয়তো করে রেখে দেবো, সকালেও করতে পারি দেখি, বাট সকালেই করে রাখ, একটু লেট বানাবি, আমি বাড়ি এসে খাবো। কালকে সারাদিন পিতির কাজ। হ্যাঁ, একটু এই চিকেনই নিয়ে নিচ্ছি, মাটন ভেবে এই দিয়েই ডিনার করে নেবো আর কি। প্রীতি হয়েছে আমার ইন্ডিয়াতে, তো আমার আমেরিকার এক্সপিরিয়েন্স ছিল না বেবি হওয়ার, তো আমি যখন আহানকে কনসিভ করলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। অফকোর্স এখানকার মেডিকেল ফেসিলিটিটা অনেকটাই বেটার, আরো এক্সাইটেড ছিলাম যে আমি দেখতে চাইছিলাম নভ কিরকম ভাবে কেয়ার করে না করে, ঠিক আছে। কিন্তু আনফর্চুনেটলি তখন কোভিড ছিল, তো অনেক ক্ষেত্রেই নভকে মানে ওখানে অ্যালাউ ছিল না, অনলি মানে যে প্রেগনেন্ট সেই যেতে পারবে ডক্টরের ওখানে আর কি, ঠিক আছে। এখানেই বসে বলি, ও কি বলছিস? তো অনেক ভিজিটেই আর কি নভ যেতে পারেনি, প্রথম যেত, বাইরে বসে থাকতো, গাড়িতে বসে থাকতো, ঠিক আছে, আর অনেক টাইম লাগতো। তারপর আস্তে আস্তে নভ আর গেল না, আমি একাই যেতাম। লাস্টের দিকে কয়েকটা ট্রিমেস্টারটা তুই একাই গেছিস। হ্যাঁ, তো ওই কোভিড এর জন্য
ইভেন যখন ডেলিভারি হলো তখনও অনেক কিছু, যেমন ফটোগ্রাফাররাও আসে বা ওরা এসে সাজায় ঠাজায়, সেই জিনিসগুলো হয়নি বিকজ অফ কোভিড। বাট তারপরেও আমাদের নাইস এক্সপিরিয়েন্স ছিল। আমাদের কোনো ফ্যামিলি মেম্বার্স ইভেন প্রীতিও গিয়ে দেখতে পারেনি, ছিল না। ছেলের যেদিনকে ডেলিভারি হয়েছিল সেদিনকে ইভেন প্রীতিও যেতে পারেনি, কাউকে অ্যালাউ করে, আমাকে অ্যালাউ করেছিল অ্যাজ এ হাজবেন্ড। আমাকে যেহেতু টেক কেয়ার করতে হবে, ছেলের পটি চেঞ্জ করা, আয়া ওরকম হয় না, হ্যাঁ, তো সবকিছু প্যারেন্টস দেরকেই করতে হয় ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। তো ওর জন্য আমাকে অ্যালাউ করেছিল থাকার জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন এখানে ভিডিও করাও অ্যালাউ, ঠিক আছে, যখন বেবি হয় বা কিছু, কিন্তু আই থিংক ওটা ইন্ডিয়াতেও অ্যালাউ করে, সেটা ভিডিও করতে দেয়নি। কিন্তু নব ফটো তুলতে বলেছে, ফটো তুলতে পারবে, ভিডিও না। তো নব করেছিল যে লাইভ ফটো তুলেছিল সব, তো ওই জন্য মানে আমরা লাইভ তো প্রেস করে থাকলে হালকা হালকা ছোট ছোট লাইক অ্যারাউন্ড ফিউ সেকেন্ডস এর 5-10 সেকেন্ডস এর ভিডিও মতো আছে। আমাদের সাথে কিছু মেডিকেল ইনফরমেশন এখানকার শেয়ার করে দেবো। হ্যাঁ, মানে যতটুকু আমরা জানি, মানে আমি জানি, সীমিত আমার জ্ঞান। এই কান্ট্রিগুলোতে যেমন ধরো লাইক কানাডা, ইউএস অথবা এনি ল্যাটিন আমেরিকার দেশ, ইভেন লাইক এখন লাইক ইউরোপেও মেডিকেল ইন্স্যুরেন্স একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, লাইক সবার থাকা উচিত। এখানে তো অ্যাকচুয়ালি যদি মেডিকেল ইন্স্যুরেন্স অনেকের না থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে তুমি যখন বছরের ট্যাক্স ফাইল করবে তখন গভর্নমেন্ট থেকে ফাইন চার্জ করে, পেনাল্টি চার্জ করে, দেখে যে হ্যাঁ তোমার সামর্থ্য ছিল মেডিকেল ইন্স্যুরেন্স রাখার, নেওয়ার, কিন্তু তুমি তাও নাওনি, ঠিক আছে। তো ওরা তো দেখে যে কজনের হাউস হোল্ড আছে একটা বাড়িতে, সেই হিসাবে যা মিনিমাম ওয়েজেস ক্যালকুলেট করার পরে যতটুকু তোমার ইনকাম থাকে, সেটা যদি লো ইনকামের লাইক বিলো দ্য লো ইনকাম না হয়, কনসিডার যদি না হয়, তাহলে হচ্ছে তোমার ইন্স্যুরেন্স নিতে হবে, ঠিক আছে। যদি না এট দ্য এন্ড অফ দ্য ইয়ারে পেনাল্টি ইম্পোজ করবে। বেসিক্যালি এখানে যারা লো ইনকামের খাতায় পড়ে তাদের অ্যাকচুয়ালি লাভ, হ্যাঁ, গভর্নমেন্ট থেকে সাবসিডি দেয়। অ্যাকচুয়ালি যারা লো ইনকাম এ পড়ে, ঠিক আছে, একটা পার্টিকুলার ইনকাম রেঞ্জ আছে, সেইটার যেমন ধরো বলছি লাইক কারেন্টলি এখন যেটা, সেটা হচ্ছে 2 হাউস হোল্ডে মিনিমাম ওয়েজেস লাইক মিনিমাম ইনকাম যদি কারো $26,000 হয় বা অ্যাবাভ, তাহলে বছরে, তাহলে হচ্ছে সে হচ্ছে বিলো পভার্টি লাইনের মধ্যে পড়ে না। দ্যাট পারসন ইজ এলিজিবল টু টেক দ্য ইন্স্যুরেন্স, ঠিক আছে। তারপরেও যদি কেউ ইন্স্যুরেন্স না নেয়, তাহলে তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে যখন তুমি ট্যাক্স ফাইল করতে যাবে তখন পেনাল্টি ইম্পোজ করবে গভর্নমেন্ট, ঠিক আছে। আই থিঙ্ক আগে ছিল ওটা $500 মতো, এখন আই ডোন্ট নো, লাইক আই থিঙ্ক বেসড অন কিছু মানুষ এখনো সেই টাকাটা দিতে প্রেফার করে, দেন ইন্স্যুরেন্স নেয় না, অনেকেই আছে, বিকজ এভরি টাইম ডক্টর হয়তো দেখায় না, ঠিক আছে, সর্দি কাশি হলো অনেক সময় দেখায় না। যারা এখানে ধরো স্টুডেন্ট ভিসাতে আসছে, তারাও কিন্তু ইন্স্যুরেন্স নিচ্ছে, ঠিক আছে। কেউ আছে ধরো ইন্ডিয়া থেকে লাইক ফরেন ইন্স্যুরেন্স নিয়ে আসছে, যেই ইন্স্যুরেন্সটা এখানে ও কভার করবে, কিন্তু সেগুলোর কিন্তু একটা পার্টিকুলার রেঞ্জ বা লিমিট থাকে, লাইক ইফ এনিথিং হ্যাপেন্স মেবি দে উইল কভার আপ টু $100,000 অনলি, ঠিক আছে। কিন্তু তুমি যদি এখান থেকে ইন্স্যুরেন্স নাও, আমেরিকা থেকে ইন্স্যুরেন্স নাও, হ্যাঁ, ওটার প্রিমিয়ামটা একটুখানি বেশি হবে, মান্থলি তোমার একটুখানি বেশি পয়সা দিতে হবে, বাট দে ডোন্ট হ্যাভ এনি লিমিট, ঠিক আছে। যেন আমেরিকাতে যে কারো নর্মাল মানুষ, আমি যেমন, আমি ইন্স্যুরেন্স যেহেতু আমার এমপ্লয়ার আছে, তো আমি এমপ্লয়ারের থ্রু দিয়ে ইন্স্যুরেন্স নিয়েছি। কেউ যদি এমপ্লয়ারের থ্রু দিয়ে না নেয়, যদি জেনারেল মার্কেট প্লেস যেটাকে আমরা বলি হেলথ ইন্স্যুরেন্সের মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেস থেকে যদি পার্সোনাল কোনো লাইক প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি ইন্স্যুরেন্স নেয় কেউ, তাহলেও কিন্তু সেটার কোনো লিমিট থাকে না, ইটস আনলিমিটেড বেনিফিট, ঠিক আছে। হ্যাঁ, এবার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের, যেমন আমি যেমন এমপ্লয়ারের থ্রু দিয়ে নিয়েছি, তো এমপ্লয়ারের কিছু ক্যাটাগরি থাকে, লাইক হাই ডিডাক্টেবল প্ল্যান অ্যান্ড লাইক পিপিও প্ল্যান বলে, ঠিক আছে, এটা প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে। তো এই প্রিমিয়াম প্ল্যানগুলোতে কি হয়, যে যখন তুমি প্রতিটা ডক্টর ভিজিটে যাবে, তোমার একটা পার্টিকুলার একটা রেঞ্জ মানে অ্যামাউন্ট থাকে, ধরো এভরি টাইম ইউ গো টু ডক্টর $35 করে তোমাকে দিতে হবে, সবকিছু কভার। যদি কোনো টেস্ট করাতে হয়, ইফ এনিথিং হোয়াট এভার দ্যাট পারসন ইজ ডুইং, এভরিথিং ইজ কভার্ড। ইভেন তোমাকে যদি আর্জেন্ট কেয়ারে যেতে হয়, তাহলে ধরো $100 তোমাকে দিতে হবে, সবকিছু কভার্ড। হ্যাঁ, এই প্রাইসটা ভ্যারি করতে পারে, ডিপেন্ড অন দ্য ইন্স্যুরেন্স প্ল্যান, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি লো অ্যামাউন্ট, লাইক মেবি $30, কারো $20, কারো $40। ওটাতে মান্থলি আর কি অনেকটা বেশি, মান্থলি তোমার প্রিমিয়ামটা অনেকটা বেশি হয়, ঠিক আছে। হ্যাঁ, সেটাও ডিপেন্ড অন দ্য প্ল্যান। তো অ্যাকচুয়ালি যখন আহান কেউ কনসিভ করেছিল, তখন তো আমরা কোনো প্ল্যানিং করে করিনি, তো আমার ওই বছরের জন্য আমার হাই ডিডাক্টেবল ইন্স্যুরেন্স প্ল্যান ছিল।
তো হাই ডিডাক্টেবল ইন্স্যুরেন্স প্ল্যান যেহেতু ছিল, তো আমার যে প্ল্যানটা ছিল, আমার যতদূর মনে হয় এনি অ্যামাউন্ট আপ টু $3,000 আমাকে আউট অফ পকেট স্ট্রেট অ্যাওয়ে দিতে হবে, ইন্স্যুরেন্স উইল নট কভার এনি মানি। ঠিক আছে, এবার $3,000 মিট করে যাওয়ার পরে হোয়াট এভার অ্যামাউন্ট ইট উইল বি আপ টু 7,500, লাইক আমাকে ইন্স্যুরেন্স 80% কভার করবে, আমাকে দিতে হবে 20%। ঠিক আছে, এরকম করে ইন্স্যুরেন্স ধরো 3,000 এর পরে হয়ে গেল, ধরো $5,000 বিল হয়েছে আমার টোটাল। ঠিক আছে, তাহলে $5,000 মধ্যে 80% ইন্স্যুরেন্স দেবে আর বাকি 20% আমাকে দিতে হবে। দ্যাট মিনস আমাকে $1,000 দিতে হবে, ইন্স্যুরেন্স দেবে $4,000। তো $3,000 আমি প্রথমে পে করে দিয়েছিলাম, তারপর ধরো আমাকে আরো $1,000 দিতে হলো, তাহলে $4,000 হলো। তো এরকম করে অ্যাকুমুলেটেড মানি যদি $6,000 বেশি হয়, 6,000 না 7,000 সামথিং ছিল, এক্স্যাক্টলি মনে নেই, আই থিঙ্ক 7,000 ছিল। তো $7,000 যদি আমার হয়, দেন অ্যাবাভ $7,000 মানে $7,000 হচ্ছে আমি ম্যাক্সিমাম আমার আউট অফ পকেট আমি পে করবো। $7,000 এর বেশি হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, ইট ক্যান বি 1 million, 2 million, 3 million, 4 million, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, ওই পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে যত টাকারই আমি ট্রিটমেন্ট করাই না কেন, আমার কিন্তু 1 পয়সা আমার পকেট থেকে দিতে হবে না, এভরিথিং উইল বি কভার্ড বাই ইন্স্যুরেন্স। তো আমার যে জন্মানোর সময় আমার টোটাল হসপিটাল ইন্স্যুরেন্সকে অ্যাকচুয়ালি বিল করেছিল অ্যারাউন্ড $80,000 মতো। ঠিক আছে, মানে তুমি ইমাজিন করো যে, আর সঞ্চিতাকে অ্যাকচুয়ালি রেখেছিল হসপিটালে অনলি ফর 2 days। আমার টোটাল মনে আছে লাগে 80,000 সাম, 84,000 এরকম টোটাল ইন্স্যুরেন্সকে বিল করেছিল, বিকজ ওগুলো সব আমাকে আস্তে আস্তে পাঠিয়েছিল বিলগুলো। বাট প্রত্যেকটার উপরেই লেখা ছিল যে ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং, ইন্স্যুরেন্স উইল ফুললি কভার, বিকজ ইউ অলরেডি লাইক রিচড ইউর ম্যাক্স লিমিট। $7,000 যেটা নব বলছিল। তো আমার অ্যাকচুয়ালি টোটাল খরচা হয়েছিল $7,000 একদম ক্যাশ নেট। অ্যাকচুয়ালি $7,500 মতো আমি পরে ক্যালকুলেট করে দেখেছিলাম, আই ওভার পে লিটল বিট। আই থিঙ্ক আমি কোনোদিনও ক্লেম করিনি ওটার জন্য যে আমি ওভার পে করেছি বা কিছু, তো হোয়াট এভার। তো আমার টোটাল $7,500 মতো খরচা হয়েছিল, কিন্তু ইন্স্যুরেন্সের বিল পাঠিয়েছিল $84,000 মতো। মানে ভাবো 8টা কত 64, মানে 67 lakhs ইন্ডিয়ান রুপিতে ও শুধু ডেলিভারির জন্য 2 দিনের বিল করেছিল। তো ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি থাকাটা যেরকম ভালো, সেরকম ইন্স্যুরেন্স কিন্তু এই দেশে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, একটা বিশাল বড় বিজনেস, একটা বিশাল বড় চক্র। ঠিক আছে, তো এরা প্রত্যেক বছর হসপিটালে তুমি যদি ভর্তি হও এখানে, ঠিক আছে, ইমার্জেন্সিতে বিশেষ করে, ইট কস্ট টু মাচ, ওয়ে টু মাচ। আমি ছোট্ট করে এখানে একটা অ্যাড করি, একবার বহু বছর আগে আমার শুধু পিঙ্ক আই হয়ে গেছিল, কিন্তু আমি কেয়ার করিনি, আর যে ঠিক আছে মানে আমি অতটা বুঝতে পারিনি। ঠিক আছে, এত ব্যথা হয়েছে সারা রাত, মনে হচ্ছে চোখ গলে পড়ে যাবে, তখন ভোর 4টে বাজে। পরে মানে সকাল পর্যন্ত ওয়েট করতে পারছি না যে ডক্টর কখন খুলবে ডাক্তারখানা বা যাবো, সেটা আমি ওয়েট করতে পারছিলাম না। তখন গিয়ে আমি এমার্জেন্সিতে গেছিলাম, আমাকে মনে হয় $1,000 বিল পাঠিয়ে, হ্যাঁ আমার মানে এতটা মনে নেই, বাট মোর দ্যান $1,000 আমার একটা বিল পাঠিয়েছে। এটা হচ্ছে গল্প। আর তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই যে কিরকম টাইপের ইন্স্যুরেন্সে খরচা হয় মাসে। তো এখানে হচ্ছে সবকিছুতেই ইন্স্যুরেন্স, বাড়ি ইন্স্যুরেন্স, গাড়ি ইন্স্যুরেন্স থাকতে হবে, মানে এগুলো মাস্ট। বাড়ি গাড়ির ইন্স্যুরেন্স তোমাকে থাকতে হবে, ইভেন ইফ ইউ আর স্টেইং ইন অ্যাপার্টমেন্টের লিজ ইন্স্যুরেন্স থাকতে হবে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে। কোনো যদি তোমার পেট থাকে, ডগ, ক্যাট, হোয়াট এভার, তাদেরও ইন্স্যুরেন্স থাকতে হবে। তো ইন্স্যুরেন্স এখানে একটা বড় সড়ো একটা ব্যবসা। ঠিক আছে, মানে প্রতিটা লোক এখানে $1,000 প্রত্যেক মাসে পার ইন্ডিভিজুয়াল, মানে প্রতি মানুষের পিছু ইন্স্যুরেন্সের জন্য টাকা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি ইট ইজ ভেরি গুড, বিকজ আদারওয়াইজ আমাদের টু মাচ হেডেক। একটা ছোট কিছু হবে, ও মাই গড আমাকে পকেট থেকে এতগুলো টাকা খরচা করতে হবে। তো ইন্স্যুরেন্স ইজ ওয়ান ওয়ে, ইট ইজ ভেরি গুড। বাট এখানে এমনও প্রচুর লোক আছে যারা হয়তো বছরে একদিন হয়তো ডাক্তারের কাছে যায়, তারাও কিন্তু প্রচুর টাকা করে পে করে যাচ্ছে। তো ইটস আ ভেরি গুড প্রফিটেবল বিজনেস হিয়ার। আর আমাদের লাইক আমেরিকায় কিন্তু একটা বড় সড়ো অংশ, লাইক প্রফিটেবল অ্যামাউন্ট এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে আসে গভর্নমেন্টের কাছে। তো এটা একটা। আর হচ্ছে ইন্স্যুরেন্সের মোটামুটি প্রিমিয়াম আমি তোমাকে বলে দিই। মোটামুটি আমি যখন হাই ডিডাক্টেবল প্ল্যানগুলো নিতাম, তখন আমাকে লাইক ধরো $300-400 করে আমাকে দিতে হতো বাই উইকলি। তো আমাদের এখানে পে চেকগুলো আসে হচ্ছে বাই উইকলি, আফটার এভরি 2 weeks।
দ্যাট মিনস মাসে হচ্ছে অ্যারাউন্ড $700-800 মতো মাসে আমার কাটতে হচ্ছে শুধু ইন্স্যুরেন্সের জন্য, ফ্যামিলি ইন্স্যুরেন্স। অ্যান্ড দ্যাট ইজ অলসো অনলি মেডিকেল ইন্স্যুরেন্স, লাইক হেলথ ইন্স্যুরেন্স। এখানে কিন্তু আবার মেডিকেল আর হচ্ছে লাইক ডেন্টাল ইন্স্যুরেন্স অ্যান্ড আই ইন্স্যুরেন্স ইজ ডিফারেন্ট। তোমাকে চোখের জন্য আলাদা করে ইন্স্যুরেন্স নিতে হবে, চোখের আর দাঁতের জন্য আলাদা করে ইন্স্যুরেন্স নিতে হবে, এটা আলাদা। বাকি এভরিথিং কভার আন্ডার দ্য হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে। এবার হেলথ ইন্স্যুরেন্সে আমি শুধু নিতাম সেই সময়, বিকজ আমরা তো দাঁতের ডাক্তার, আর চোখের জন্য আমি আফটার এভরি ইয়ার অল্টারনেট ইয়ারে নিতাম। তো শুধু আমার হেলথ ইন্স্যুরেন্সের জন্য মাসে আমার অ্যারাউন্ড $800 লাগতো, সেটা হচ্ছে হাই ডিডাক্টেবল প্ল্যানের জন্য। আর যদি আমি হচ্ছে যেটা পিপিও প্ল্যান, যেটা প্রিমিয়াম প্ল্যান, সেই প্রিমিয়াম প্ল্যানগুলো আমি যদি নিতাম তাহলে আমার লাগতো হচ্ছে অ্যারাউন্ড $600-700 মতো পার পেচেক, লাইক বাই উইকলি, মিনস মাসে ওটা অ্যারাউন্ড $1300-1400 মতো লাগতো। তা আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে ইন্স্যুরেন্সের প্রাইসিং এর যে ইনফরমেশনটা দিলাম, যে $300-400 মতো অন অ্যান অ্যাভারেজ বাই উইকলি লাগে, বা মাসে $700-800 মতো, সেটা কিন্তু আমি বললাম ফ্যামিলি হোল্ডের জন্য, লাইক ধরো হাজব্যান্ড ওয়াইফ, তার বাচ্চা আছে, তার জন্য। এখন শুধু হাজব্যান্ড ওয়াইফ যদি থাকে তাহলে ধরো ইট উইল বি লিটল বিট লেস, মেবি অ্যারাউন্ড $500-600 মতো হচ্ছে মাসে, মানে বাই উইকলি ধরো $250-300 মতো পড়বে। আর যদি কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল থাকে, ধরো কোনো স্টুডেন্ট বাইরে থেকে পড়তে এসছে, এখানে ইন্স্যুরেন্স নিচ্ছে, বা কেউ ব্যাচেলার এখানে থাকে, জবের সূত্রে এসেছে, তো তাদের জন্য অন অ্যান অ্যাভারেজ $150-200 মতো মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য খরচা হয়। লাইক তারা যে চেক পাবে বাই উইকলি, যে কোম্পানি থেকে চেক পাবে, সেই চেকের থেকেই ডিরেক্টলি ওটা কেটে নেবে, বিকজ আমরা যে ইন্স্যুরেন্সের জন্য যে পয়সাটা পে করছি সেটা কিন্তু ট্যাক্সেবল হয় না, তো তার উপর কোনো ট্যাক্স চার্জ করে না। তো এটাই আমার বলার ছিল, যে আমি বলতে ভুলে গেছিলাম যে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ব্যাচেলারদের জন্য কত টাকা লাগে। আর এখানে আমি আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।